দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রীমৎ স্বামী প্রভানন্দ স্মারক বক্তৃতা। মহারাজের জীবন আলেখ্য। পূজনীয় শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের জন্ম 1931 খ্রিস্টাব্দের 17 অক্টোবর বাংলাদেশের তিপ্পেরা জেলার আখাউড়া গ্রামে। বাবা শ্রী শৈলেন্দ্রনাথ চৌধুরী, মাতা শ্রীমতী শেফালিকা। 3 ছেলে এবং 4 মেয়ের মধ্যে তিনি প্রথম। নাম বিবেকানন্দ চৌধুরী, ডাকনাম বরুণ। মহারাজের বাবা শ্রী শৈলেন্দ্রনাথ সেকালের আসাম বেঙ্গল রেলওয়ের লামডিং স্টেশনে টেলিগ্রাফ বিভাগে কাজ করতেন এবং মাতৃদেবী একদিকে ধর্মপ্রাণা, অপরদিকে সারস্বত চর্চায় আগ্রহী এবং সর্বভারতীয় মহিলা সমিতির লামডিং শাখার সম্পাদিকা ছিলেন। তিনি 5ম ও 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করেছিলেন বহরমপুরে লন্ডন মিশনারি সোসাইটি স্কুলে। সে সময়ের পূর্ববঙ্গের চাঁদপুরে জুবিলি হাই স্কুলে 7ম থেকে 10ম শ্রেণী। আর ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার জন্য তাকে আবার তিনসুকিয়া বঙ্গীয় বিদ্যালয়ে ভর্তি হতে হয়। 1948 খ্রিস্টাব্দে ওই পরীক্ষায় পুরো আসাম প্রদেশে একাদশ স্থান অর্জন করেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে 50 সালে আইএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তার সহপাঠী ছিলেন নরেন্দ্রপুর আশ্রমের সেক্রেটারি পরবর্তীকালে স্বামী অশোকানন্দজি, বিষ্ণু মহারাজ। এরা দুজনেই সারগাছি শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজির সংস্পর্শে আসেন এবং পূজনীয় মহারাজজি জন্যই রামকৃষ্ণ মঠ এবং মিশনের কিংবদন্তি সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে তাদের পরিচয় ঘট। 1950 খ্রিস্টাব্দে মহারাজ বিদ্যাসাগর কলেজে গণিতে অনার্স নিয়ে ভর্তি হন। 1953 খ্রিস্টাব্দে স্নাতক পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাইকোলজি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1956 খ্রিস্টাব্দে এমএতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। 1955 খ্রিস্টাব্দে 21শে মে রামকৃষ্ণ সংঘের সে সময়ের সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। এমএসসি পাস করার পর নরেন্দ্রপুরে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ছত্রছায়ায় গ্রাম উন্নয়নের কাজে নিযুক্ত থাকেন। আর মায়ের অনুমতি নিয়ে 1958 সালের 20শে ফেব্রুয়ারি নরেন্দ্রপুরেই যোগদান করলেন রামকৃষ্ণ সংঘে। 58 খ্রিস্টাব্দ থেকে 67 পর্যন্ত নরেন্দ্রপুরে থাকার সময় 62 খ্রিস্টাব্দে 8ই মে শঙ্কর জয়ন্তীর পুণ্যতিথিতে বিশুদ্ধানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য ব্রত লাভ করেন এবং নাম হয় গিরি ব্রহ্মচারী গিরিশ চৈতন্য। 66 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি পূজ্যপাদ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে সন্ন্যাস ব্রতে দীক্ষা লাভ করেন, নাম হয় প্রভানন্দ। তার জীবনে পাতুরিয়াঘাটা এবং নরেন্দ্রপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। 56 খ্রিস্টাব্দে ছাত্রাবাস পাতুরিয়াঘাটা থেকে উখিলা পাইক পড়া, যা আজকে নরেন্দ্রপুর, সেখানে উঠে আসে। 57 খ্রিস্টাব্দে গঠন করা হয় ISER, ইনস্টিটিউট অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন। সেই যুগে আমাদের মধ্যে এটা খুব প্রচলন ছিল, ISER-এ যাচ্ছি। ওখানে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যেত আমাদের প্রয়োজনীয়, টেলারিং থেকে শুরু করে জামা কাপড়, সমস্ত কিছু। বাইরে যাওয়ার প্রয়োজন হতো না, সেই জন্য ISER-এর মধ্যে খুব বিখ্যাত ছিল আমাদের কাছে। তার ডাইরেক্টর তিনি হন। অখণ্ড 24 পরগনা মেদিনীপুর জেলার 20টি গ্রামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপন এবং গ্রাম উন্নয়নের কাজ ধীরে ধীরে
ডেয়ারি, পোলট্রি, অ্যাপিয়ারি এসব ট্রেনিং শুরু হয়। প্রভানন্দজি এই সংস্থাকে গঠনমূলক পরিকল্পনায় বেঁধে নিয়েছিলেন। তারই উদ্যোগে গ্রামোন্নয়নমূলক বাংলা মাসিক পত্রিকার সমাজ শিক্ষা আর তার লেখা মুসলিম সন্ত, সবার মা সারদা, লোকশিক্ষক রামকৃষ্ণ, খ্রিস্ট সন্ত এসব ছোটো ছোটো বই উল্লেখযোগ্য। 1 জুলাই 62 তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন এবং 5 নভেম্বর 1967 পর্যন্ত তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং নরেন্দ্রপুর অধ্যায় শেষ করে মহারাজজি 1968 খ্রিস্টাব্দে সারদাপীঠের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল নিযুক্ত হন। বিদ্যামন্দির পর্ব শেষ হলে 1972 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সহসম্পাদক রূপে প্রেরিত হন আর 75 থেকে 79 পর্যন্ত রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ার দায়িত্বভার বহন করেন এবং পুরুলিয়া আশ্রমে একটি সংগ্রহশালাও নির্মাণ করেন। 79 খ্রিস্টাব্দে নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ এবং পুরুলিয়া যুব কেন্দ্রের সাহায্যে পুরুলিয়া জেলায় গ্রামীণ যুব সংস্থা কল্যাণ প্রতিষ্ঠা করেন। 80 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় কনভেনশন কমিটির সেক্রেটারি ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি আর প্রভানন্দজি ছিলেন কমিটির অন্যতম সদস্য। এই সময় তিনি ইনস্টিটিউট অফ কালচারের থেকে কনভেনশনের কাজ করতেন। তার তত্ত্বাবধানে স্বামীজির বাণী ও রচনাবলী থেকে সংকলিত একটি বই রিবিল্ড ইন্ডিয়া কনভেনশন উপলক্ষে প্রকাশিত হয়। কনভেনশনের পরে তার তত্ত্বাবধানে এবং সম্পাদনায় কনভেনশনের সম্পূর্ণ প্রসিডিংস 400 পৃষ্ঠার বই প্রকাশিত হয়। 1983 খ্রিস্টাব্দে 8 এপ্রিল প্রভানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি এবং পরিচালন সমিতির সদস্য নির্বাচিত হন। 84 খ্রিস্টাব্দে 8 ফেব্রুয়ারি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক নিযুক্ত হন। দীর্ঘ প্রায় 12 বছর পর 1995 খ্রিস্টাব্দে 1 এপ্রিল থেকে অবসর নেন। কিন্তু এখানে তো এর নামটা নেই। সেক্রেটারি হয়েছিলেন, জেনারেল সেক্রেটারি দাওনি তো? এই কোনো একটা পদে তিনি জেনারেল সেক্রেটারি তো হয়েছিলেন। 1995 খ্রিস্টাব্দে 1 এপ্রিল থেকে অবসর নেন। প্রভানন্দজি তার স্বপ্ন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের জন্য একটি সংগ্রহশালা নির্মাণ, সেটি তিনি করেন। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তদানীন্তন ডাইরেক্টর ডক্টর সরোজ দাস। অনেক দক্ষ ও অনুসন্ধানী মানুষকে তিনি একসাথে গেঁথেছিলেন এবং স্বামী লোকেশ্বরানন্দজি মহাপ্রয়াণের পর প্রভানন্দজি 1999 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। স্বামী লোকেশ্বরানন্দজির প্রচেষ্টায় ইনস্টিটিউট সংলগ্ন বেদী ভবন এবং তৎসংলগ্ন জমির 1/3 ক্রয় করা হয় এবং তারই উদ্যোগে জমির আইনি জটিলতা কাটিয়ে 2002 সালে 15 মে এই ভবনের ভিত্তি স্থাপন করেন সংঘাধ্যক্ষ তৎকালীন পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি। 2005 খ্রিস্টাব্দে 20 মে নূতন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ইনস্টিটিউট অফ কালচারে দি সেন্টার ফর ইন্দোলজিক্যাল স্টাডিজের একটি শাখা স্বামী বিবেকানন্দ আর্কাইভস শুরু হয় 95 খ্রিস্টাব্দে। তার চেষ্টায় 1999 গবেষণা বিভাগটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আন্তর্জাতিক গবেষণা বিভাগ, ভারত তত্ত্ব বিভাগ, বিবেকানন্দ আর্কাইভসকে সংযুক্ত করে নাম হয় দি সেন্টার ফর ইন্দোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, CISR। ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ফর হিউম্যান ইউনিটি, ব্যবহারিক সংস্কৃত শিক্ষা, ভারত তত্ত্ব এসব। ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে প্রথমটি, অর্থাৎ
ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ফর হিউম্যান ইউনিটি। মহারাজের ইচ্ছায় প্রকাশিত হয়েছিল ভারত তত্ত্ব কোর্স ইন ইন্দোলজি। 99 সালে ফেব্রুয়ারি 2007 এপ্রিল পর্যন্ত কালচারে থাকাকালীন 9 বছরে তিনি 6টি আন্তর্জাতিক সেমিনার, 3টি জাতীয় পর্যায়ের সেমিনার আয়োজন করেন। শ্রীমা সম্পর্কিত 3টি উল্লেখযোগ্য গ্রন্থ প্রভানন্দজি মহারাজের সময় প্রকাশিত হয়: মায়ের চিঠি, শিব সারদা দেবী মুখ নিশ্চিত পত্র সংকলন, সারদা অনুধ্যান ও শ্রীমা ভাষিত। গোলপার্কের সম্পাদক থাকাকালে বছরে 5টি সিম্পোজিয়ামের আয়োজন করতেন। ঠাকুর, মা, স্বামীজি, রামকৃষ্ণের ত্যাগী সন্তান, গৃহ সন্তান, এদের উপরে 1 ঘন্টার আলোচনা সভা হতো। স্বামী লোকেশ্বরানন্দজি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়ার বইয়ের 5ম, 6ষ্ঠ 2টি খণ্ড প্রকাশ করেন। দি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া বইটির বাকি খণ্ডগুলি প্রকাশের উদ্যোগ নেন। কর্মীদের প্রতিও তার সমান দৃষ্টি ছিল। আমাদের এখানে মেডিক্লেম চালু হয়। প্রভানন্দজি বিবেকানন্দ স্টাডি সার্কেলের পাশাপাশি বিবেকানন্দ অনুশীলন নামে একটি যুব বিভাগ চালু করেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের যুব বিভাগের উদ্যোগে সমগ্র বাংলায় যে যুব সম্মেলন হয় তা সুসংগঠিত করার জন্য প্রথম তিনি যুব সম্মেলন আয়োজনকারী সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে সংস্থা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেন। 2003-এ 2005-এর এপ্রিল মাস থেকে প্রতিটি জেলায় স্বামী বিবেকানন্দ ভাবনুরাগী যুব সম্মেলন জেলা সমিতি গঠিত হতে আরম্ভ হয়। কাজ শেষ হয় জুলাই মাসে। আচ্ছা, এইখানে আছে 2007-এর 10 মে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 2012 খ্রিস্টাব্দের 6 মে পূজনীয় প্রভানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। দেশের বাইরে বাংলাদেশের যশোর, চট্টগ্রাম, নেপালের কাঠমান্ডুতে মন্ত্র দীক্ষা দেন। অন্যান্য সময়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, ফিজি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এসব দেশগুলি পরিদর্শন করেন এবং বেদান্ত দর্শন সহ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচার করেন। বাংলা ও ইংরেজি মিলিয়ে তার বইয়ের সংখ্যা কম বেশি 34। প্রবন্ধের সংখ্যা এর মধ্যে শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, ব্রহ্মানন্দ চরিত, শারদানন্দ প্রবন্ধের সংখ্যা অসংখ্য, সেটা দেওয়া হয়নি। শ্রীরামকৃষ্ণের অন্তলীলা, ব্রহ্মানন্দ চরিত, শারদানন্দ চরিত, রামকৃষ্ণ মঠের আদিকথা, আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ এসব বই, ফার্স্ট মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ, আর্লি হিস্ট্রি অফ রামকৃষ্ণ মুভমেন্ট এসব তারই উদ্যোগে সর্বানন্দ চৌধুরীর সম্পাদনায় গোলপার্ক থেকে স্বামীজির সম্পাদিত সঙ্গীত কল্পতরু গ্রন্থটির রামকৃষ্ণ মিশন সংস্করণ প্রকাশ পায়। 1 এপ্রিল 2023-এ মহারাজ রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। স্বামী প্রভানন্দ স্মারক বক্তৃতা শ্রী সুখময় বোস, তার স্ত্রী খেয়ালি বোস এবং অন্যান্য পরিবারবর্গের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। পূজনীয় মহারাজ তাদের প্রতিষ্ঠিত প্রাইমারি স্কুল বাদু মানে ওই নর্থ 24 পরগনায়, সেখানে অনেকবার গেছেন। আজকে প্রভানন্দজি স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। তার বক্তব্যের বিষয় আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমি অশরীরী বাণী। যে মহারাজ বাংলা কিংবা ইংরেজি অথবা 2 ভাষায় মিলেই আমাদের সামনে বক্তব্য রাখবেন, এরকম একটা কথা হয়েছে। তা জানি না, বাংলায় বলতে তার যদি অসুবিধা হয় ইংরেজি বলবেন, কারণ যারা ইংরেজি শুনবার জন্যই এসেছেন এখানে তাদের হতাশ হতে হবে না। আমাদের অ্যানাউন্সমেন্টটাও ছিল যে ইংরেজিতেই হবে। তা ভেবেছিলাম যে যারা ইংরেজি বুঝবেন না, তা আমি দেখতে পাচ্ছি যারা ইংরেজি বুঝবেন তারাই এসেছেন। খুব গোমরা বক্তগুলি আসেননি। জয় মা। মহারাজজিকে আমি স্বাগত জানাই, আপনাদেরও স্বাগত জানাই। আপনি ওখানে বলুন, ওখানে বলুন। আচ্ছা।
এটা লাগবে না, ওটা লাগবে। Om Namah Shri Yatirajaya Vivekananda Suraye Satchit Sukha Swarupaya Swamine Tapaharini। प्रथमे ठाकुर माँ स्वामी जी के प्रणाम জানাচ্ছি और स्वामी प्रभानंद जी महाराज যার নামে বিশেষ বক্তৃতা আয়োজন করা হয়েছে তাকে আমি প্রণাম নিবেদন করছি। स्वामी सुपरनाथ जी महाराज और আমার সাধু ভাইরা और समवेत भक्त मंडली, आज के ये जो विशेष স্বর্গ বক্তৃতা জন্য আমাকে যেটা এখানে নিমন্ত্রণ করা হয়েছে তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। पूजनीय स्वामी प्रभानंद जी महाराज তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন আর আমার উপরে খুব তার বিশ্বাস ছিল, খুব কনফিডেন্স ছিল। প্রায় কিছু আমাকে ডাকতেন হয়তো কোনো বিশেষ ব্যাপারে। তার সবথেকে বড় কন্ট্রিবিউশন যেটা আমি মনে করি সেটা হচ্ছে তার রামকৃষ্ণ সংগ্রহালয়, যেটা তিনি বেলুড়মঠে তৈরি করলেন। বেলুড়মঠে মেন মন্দিরে পরে সবথেকে বেশি ইম্পর্টেন্স আমরা দিচ্ছি সংগ্রহালয়, কেননা ওখানে ঠাকুর মা স্বামীজি তাদের ডাইরেক্ট ডিসাইপলসের রিলিক্স আছে, সেই জন্য ওটা আমরা খুবই বেশি ইম্পর্টেন্স দিই। যাই হোক, আজকে যেটা আমার বক্তৃতা বিষয় সেটা হচ্ছে আমি অশরীরী বাণী। শ্রী রামকৃষ্ণ দেব 12 বছর তিনি খুব তপস্যা করেছিলেন, সাধনা করেছিলেন দক্ষিণেশ্বরে। আর শেষের দিকে তার কিছু ডিভাইন ইন্টিমেশন হয়েছিল, যেখানে তাকে মা কালী বললেন তোমাকে একটা মনাস্টিক একটা অর্ডার তৈরি করতে হবে, তার জন্য তোমার কাছে ভক্তরা আসবে আর কিছু অন্তরঙ্গ ডিসাইপলস আসবে যারা তোমার বাণী তারা এগিয়ে নিয়ে যাবে। দর্শনটা হলো, তারপরে আর কারো দেখা নেই, কেউ আসছে না। শ্রী রামকৃষ্ণ খুব রেস্টলেস হয়ে পড়লেন। যখনই সন্ধ্যার দিকে যখন আরতি আরম্ভ হতো তিনি কুঠি বাড়ি উপরে উঠতেন, সে ডাক দিতেন কে কোথায় আছো তোমরা চলে এসো। সে ইন রেসপন্স টু দ্যাট ডিভাইন কল। তারপরে আমরা দেখছি 1872-তে প্রথমে ব্রাহ্ম ভক্ত আসতে আরম্ভ করলো, তারপরে 1875 পর থেকে গৃহী ভক্তরা আরম্ভ করলো। তারপরে দেখা যাচ্ছে ঠাকুরের যারা অন্তরঙ্গ ভক্ত তারা আসতে আরম্ভ করলো। তার মধ্যে যে বিশিষ্ট ব্যক্তি ছিলেন সেটা ছিলেন নরেন, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরে এলেন তখন অন্তরঙ্গ আর বহিরঙ্গ সেটা তিনি আলাদা আলাদা করলেন। আর তার খাটে আশেপাশে তিনি এই যে রামকৃষ্ণ সঙ্গে যেটা বীজ বপন করলেন সেটা ওখান থেকে ওটা আরম্ভ হলো। আর স্বামী বিবেকানন্দকে ডেকে একটা কাগজের উপর তিনি লিখলেন নরেন শিক্ষা দেবে। নরেন যখন সে কাগজটা দেখলো সে চিরকুটটা তিনি ফেলে বললেন আমাকে দিয়ে এটা কাজ হবে না।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তোমার হাট পর্যন্ত এটা করবে। আর ঠিক স্বামী বিবেকানন্দকে সেটা করতে হলো। তারপরে একদিন ডেকে শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে গেলেন। তারপরে স্বামীজিকে তিনি স্পর্শ করে সে আধ্যাত্মিক শক্তি তার মধ্যে ঢেলে দিলেন। বলেন পরবর্তীকালে তোমাকে এই কাজে খুব সাহায্য করবে। আর অন্য ভক্তদেরকে বললেন তোমরা নরেনকে ভালো করে দেখাশোনা করবে। আর নরেনকে বললেন যারা ইয়াং ডিসাইপলস আছে তুমি ওদেরকে বাড়িতে যেতে দেবে না, তাদেরকে তুমি ধরে রাখবে। তারপর তিনি গেরুয়া কাপড় দিলেন। তারপরে শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়া পরে তারপরে তারা বারানগর মঠে গেল। আর এক একজন ডিসাইপল তারা নানা জায়গায় যেতে লাগলো তপস্যা করতে। পরে 1890-তে স্বামী বিবেকানন্দ বেরোলেন নর্থ ইন্ডিয়া দিকে। আর যত তিনি ঘুরছেন তার সামনে তার মিশন যে শ্রীরামকৃষ্ণ তিনি রেখেছিলেন তার সে আস্তে আস্তে সেটা পরিষ্কার হতে লাগলো। আলটিমেটলি যখন তিনি চেন্নাইতে পৌঁছলেন তার দর্শন হচ্ছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বারবার দর্শন দিচ্ছেন। একদিন বলছেন তুমি বিদেশে যাও, পিপল উইল বি সিম্পলি অ্যামেজড টু হিয়ার ইউর ওয়ার্ডস। ওখানকার মানুষ তারা তোমার কথা শুনে না অবাক হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গেলেন তিনি বলছেন সে 5টি শব্দ উচ্চারণ করার পরে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সেটা বলা পরে না 4000 লোক তারা নিজের পায়ের উপর দাঁড়িয়ে সে তালি বাজালো 2 মিনিট। বলছে পুরো সমস্ত দরজা জানলা আমেরিকা আমার জন্য খুলে গেল। আর যখন ডেট্রয়েটে তিনি পৌঁছলেন তখন মিসেস ব্যাগলে ওখানকার যে গভর্নরের তার স্ত্রী তিনি যখন স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনছিলেন বলছেন হি ডাজন্ট স্পিক লাইক এ ম্যান, হি স্পিক্স লাইক এ গড। তিনি সাধারণ মানুষের মতন তিনি বলছেন না, তিনি স্বয়ং ভগবান বলছেন। কেন তার এতটা পাওয়ার ছিল তার বাণীতে, তিনি আগে কোনো মানুষের মধ্যে তিনি দেখেনি। আর যখন স্বামী বিবেকানন্দ চেন্নাইতে ছিলেন একদিন তার দর্শন হলো, শ্রীরামকৃষ্ণ তার জলের উপরে যাচ্ছেন আর তাকে বলছেন তুমি আমার পেছনে পেছনে এসো। তিনি বিশ্বাস করতে পারছেন না এটা কি আমার মনে ভ্রম না ঠাকুর শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি চাইছেন আমি বিদেশে যাই। তিনি মা শারদা দেবীকে চিঠি লিখছেন, কয়েকদিন পরে তিনি উত্তর পাচ্ছেন না এটা ঠাকুরের কাজ, তুমি যাও। স্বামী বিবেকানন্দ দেখা যাচ্ছে এটা ঠাকুরের আদেশ ছিল যে প্রত্যেক জায়গায় যেখানে যেখানে তিনি যাচ্ছেন তিনি দেখছেন ইট ইজ ডিভাইন কমান্ড। যখন আপনারা স্বামী বিবেকানন্দের পত্রাবলী পড়বেন শেষের দিকে তিনি অনেক চিঠিতে লিখছেন, অনেক ডিসাইপলসকে লিখছেন আমার বিদেশ ভালো লাগে না। যখন আমরা পড়ি না কয়েকবার মনে হচ্ছে না স্বামীজি জাস্ট এমনি লিখছেন, কিন্তু পরে একটা জায়গায় লিখছেন I cannot move even one step without the command of God. এরকম দেখা যাচ্ছে ঠাকুর সে তার কমান্ড ছাড়া তিনি একটা স্টেপ তিনি নড়তে পারতেন না। এটা ছিল তার ঠাকুরের সেটা কমান্ড। এখন স্বামী বিবেকানন্দ 1863-তে তার জন্ম। এখন ধরুন 162 বছর হলো। এখন আমাদের একটা কিউরিয়াসিটি কি হলো 162 বছরে। এই যে স্বামী বিবেকানন্দ এলেন একটা মিশন নিয়ে, তার কি হলো সেই জন্য যখন আমরা চিন্তা করি স্বামী বিবেকানন্দ বিদেশে প্রায় 4 বছর ছিলেন। ফার্স্ট ভিজিট প্রায় 3.5 বছর, তারপর পরে নেক্সট টাইম যখন গেলেন তখন 9 মাস ছিলেন। সব মিলে প্রায় 4 বছর তিনি ছিলেন। তিনি ভারতবর্ষকে খুব ভালোবাসতেন। আর তার টোটাল যে অ্যাক্টিভ লাইফ মাত্র 10 বছর ছিল, টোটাল 10 বছর ছিল।
তার মধ্যে তিনি 4 বছর শুধু আমেরিকাতে তিনি কাটালেন। এখন যে দেশপ্রেমিক ছিলেন, তিনি ভারতবর্ষে দেখেছেন, ঘুরিয়েছিলেন মানুষের দারিদ্র, তাদের সে ইগনোরেন্স, তারা নিজে পায়ে উপর দাঁড়াতে পারছে না, তারা মানুষ কিনা সেটুকু তাদের বোধ ছিল না। তাদের জন্য তিনি সেবা করতে পারতেন, তাদের জন্য কিছু করতে পারতেন। এই যে 10 বছরের মধ্যে যে ইম্পর্ট্যান্ট 4 বছর তিনি ওখানে বিদেশে কাটালেন, নিশ্চয় তার পেছনে একটা কিছু ছিল, নাহলে এত তিনি পরিশ্রম ওটা করতেন না। সেই জন্য স্বামী বিবেকানন্দ তিনি 1894-এ তিনি একটা চিঠিতে লিখছেন, 1986-এ তিনি লিখছেন, 1896-এ তিনি একটা চিঠি লিখছেন, মাই ওয়ার্ক হ্যাজ জাস্ট বিগান, আমার কাজটা জাস্ট এটা আরম্ভ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা স্পেশাল, যেটা স্বামীজি বলছেন আমার কাজটা জাস্ট আরম্ভ হয়েছে, তার নিশ্চয় একটা ইম্পর্টেন্স আছে, তার নিশ্চয়ই কিছু একটা ডিপ মিনিং আছে। তারপরে আমরা দেখছি 1896-এ তিনি আবার লিখছেন, আমি জাস্ট একটা দুটো ঢেউ উঠেছে, যে পরে আরও টাইডাল ওয়েভস উঠবে, পুরো সমাজটা উপর নিচে আমি করব, আর একটা নতুন সিভিলাইজেশন, একটা নতুন সভ্যতা আমি নিয়ে আসবো, আর মানুষ বুঝবে এই পেছনে একটা শক্তি আছে, আর তারা সেটা শক্তিকে বুঝবার এটা চেষ্টা করবে। এটা স্বামী বিবেকানন্দ বলছেন, 1896-এ তিনি এটা লিখছেন। এখন 1896, তারপর ঠিক 6 বছর পরে তার শরীর যায়, তাহলে কি তার কাজটা বন্ধ হয়ে গেল? শ্রীরামকৃষ্ণ যেটা স্বামীজি সম্বন্ধে বলেছিলেন, নরেন শিক্ষা দেবে, তাহলে কি ঠাকুরের কথাও ভুল? স্বামী বিবেকানন্দ নিজে জানতেন তিনি দীর্ঘ আয়ু থাকবেন না। শ্রীরামকৃষ্ণ জানতেন, কেন অমরনাথে যখন তিনি গেলেন, গুফাতে যখন তিনি ঢুকলেন, তখন when he was face to face with Lord Shiva, জাস্ট 2-3 মিনিটের মধ্যে তিনি ভগবান শিবকে দেখছেন, আর তিনি একটা বুন তিনি পাচ্ছেন, ইচ্ছামৃত্যু, সে বরটা তিনি পাচ্ছেন। আর স্বামীজি যখন শরীর যায়, তার অন্তত 5 বছর আগে কয়েকটা চিঠিতে তিনি লিখছেন কয়েকজনকে, আই উইল নট ক্রস 40। সেই জন্য স্বামীজি নিজেই জানতেন তিনি বেশি দিন থাকবে না। অ্যান্ড ওয়েন হি পাস্ট অ্যাওয়ে, তার বয়স ছিল 39 years, 5 months and 24 days। এখন মাত্র কয়েক বছর তিনি ভারতবর্ষে কাজ করলেন, আর বিদেশে 4 বছর কাজ করলেন ইত্যাদি। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে, যখন আমরা অ্যাসেস করি, যখন ওটা মূল্যাঙ্কন করি, দেখা যাচ্ছে স্বামীজির কাজটা অনেক হয়েছে, কিন্তু এমনি উপরে উপরে আমরা দেখতে পাই না। কিন্তু একটা আন্ডার কারেন্ট আমরা দেখছি, তার কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলবার আমি চেষ্টা করব ইত্যাদি। এখন একটা যোগা ক্রেজ হয়েছে, যেমন স্টারবাক্স, চারিদিকে আমেরিকা গেলে, বিদেশে গেলে না, ইউরোপে গেলে সব জায়গায় দেখবেন একটা কফি ওটা পাওয়া যাচ্ছে, স্টারবাক্স। সেরকম সব জায়গায় দেখবেন একটা যোগা ক্যাম্প চলছে, যোগ শিখছে মানুষ। আর একজন জার্নালিস্ট, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, তিনি বলছেন যোগা হ্যাজ বিকাম $6 billion ইন্ডাস্ট্রি। কেন যোগা ম্যাটস এখন বিক্রি হচ্ছে, যোগা চাদর, যোগা ড্রেস, তারপর অনেকেই জব করছে, এরকম একটা দারুণ একটা ডিম্যান্ড ইত্যাদি। $6 billion ইন্ডাস্ট্রি হয়ে গেছে এটা। এখন যে যোগটি যেটা এখন বিদেশে এখন চলছে, মেনলি হঠযোগ অথবা এক্সারসাইজ মেনলি করছে, যোগা এক্সারসাইজ। কিন্তু স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেলেন, পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে পড়ে তিনি নিউ ইয়র্কে বক্তৃতা আরম্ভ দিলেন, তখন তিনি কর্মযোগের উপরে তিনি বক্তৃতা করলেন। পরে সে পরবর্তীকালে সেটা একটা বই বার করালো, কর্মযোগ। তারপর তিনি ভক্তিযোগের উপরে লেকচার দিলেন। তারপরে তিনি লন্ডনে আর নিউ ইয়র্কে
সিরিজ অফ লেকচার্স দিলেন জ্ঞানযোগের উপরে। আমাদের বেদান্তের চরম তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছেন। এই যে স্বামী বিবেকানন্দের যেটা এলোকোয়েন্স, বাগ্মিতা, তার মধ্যে এমন শক্তি ছিল যে বেদান্তের চরম তত্ত্ব যেটা বুঝতে খুব কঠিন হয়, খুব অসুবিধা হয়, সেটা তিনি সরল ভাষায় তিনি তুলে দিলেন। আজকে যখন আমরা স্বামী বিবেকানন্দের বাণী পড়ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সে পাওয়ারটা, যেটা স্বামীজি বলছেন পরবর্তীকালে মানুষ বুঝবে এই পাওয়ারটা, সেই শক্তিটা কিসে, সেটা আমরা দেখতে পাচ্ছি তার বাণীর মধ্যে কর্তৃতা এসেছিল। আর যেমন একটা ভালো খাওয়া খেলে, একটা নিউট্রিশনাস ফুড খেলে শরীর আমাদের সে অ্যাসিমিলেট করে, সেরকম স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে সেরকম একটা নিউট্রিশনাস একটা ভ্যালু ছিল, যেটা আমাদের পুরো মনটা, আমাদের শরীরটা, আমাদের ব্রেনটা, সেটা আমরা সেটা অ্যাবজর্ব করতে পারি। সেটা এখন স্বামী বিবেকানন্দ ওখানে জ্ঞানযোগে লেকচার দিলেন, সেটা পরবর্তীকালে একটা বই আকারে বার করা হলো, জ্ঞানযোগ। তারপরে তিনি রাজযোগের উপর তিনি তার ইচ্ছা ছিল সেটা অনুবাদ করবেন। তিনি প্রথমে আরম্ভ করলেন অনুবাদ, কিন্তু পরবর্তীকালে দেখলেন তার সময় লাগছে, তখন এলেন ওয়াল্ডোকে তিনি ওটা ডিকটেট করলেন, আর পুরো বইতে তিনি কমপ্লিট করলেন, আর বেরোলো রাজযোগ। রাজযোগ সেটা স্বামীজি সেটা নতুন কিছু আবিষ্কার করেনি, সেটা মহর্ষি পতঞ্জলি সেটা 2500 বছর আগে তিনি সূত্রাকারে আমাদের সামনে তুলে ধরেছিলেন। সেটা স্বামী বিবেকানন্দের, সেটা তিনি বক্তৃতা করেছেন, আর ওটা সেটা অনুবাদও করলেন। এটা এই যে রিচ কর্পাস অফ লিটারেচার, 4টি যোগ স্বামীজি আমাদের কাছে তুলে দিলেন, যাতে যোগ মিন্স পরমাত্মান আর জীবাত্মাকে কী করে এক করা যায়, সে স্বামীজি এটা 4টা পথ সেটা আমাদের সামনে তুলে দিলেন, একটা নতুন ধর্ম তুলে দিলেন আমাদের সামনে। এটা স্বামী বিবেকানন্দের একটা বিশাল বড় একটা কন্ট্রিবিউশন। তবে বিদেশে এত লেকচার তিনি দিলেন, তার সে বাগ্মিতা, তার যে পাওয়ার, তার যে রেলিভেন্স এখনও তার আছে। যে স্বামী বিবেকানন্দ লিভস উইথ আস থ্রু হিজ লিটারেচার। যে কোনো লোক যখন স্বামীজি পড়ছে, মনে হচ্ছে না সে স্বামীজির সে বাণীটা সেটা তার দারুণ অ্যাপিল করেন। স্বামী বিবেকানন্দ তিনি একটা চিঠিতে লিখছেন, তখন আলমবাজারে তার গুরু ভাইরা আছে, তিনি আমেরিকা থেকে লিখছেন, বলছেন গ্রেট গড, সেটা আমি দেখতে পাচ্ছি, আমি আর আমার হাতটা আর চলছে না, মনে হচ্ছে কেউ আমার হাতটা লিখছে, সে মুভ করছে, কিন্তু যে আমার এই চিঠিটা পড়বে, হি উইল ইমবাইব মাই স্পিরিট। তখন বলেছেন 1894 তিনি লিখছেন গুরু ভাইদের, যখন তারা আলমবাজারে ছিল, সে পাওয়ার অ্যান্ড স্পিরিট দ্যাট ইজ দেয়ার, ফায়ার অ্যান্ড ফ্লেম, দ্যাট উই হ্যাভ টু অ্যাবজর্ব অফ স্বামী বিবেকানন্দ। তারপরে আমরা দেখছি 1896-এ তিনি রামকৃষ্ণানন্দজিকে একটা চিঠি লিখছেন, বলছেন তার চিঠিতে লিখছেন, বলছেন এই যে আমার নাম যশ আমার একদম ভালো লাগে না, আই ওয়ান্ট টু বি এ ভয়েস উইদাউট ফর্ম। এটা একটা লিখছেন স্বামী বিবেকানন্দ। তারপর লিখছেন আই এম অনলি অ্যান ইনস্ট্রুমেন্ট, কিন্তু অপারেটর ইজ গড হিমসেলফ। শ্রী রামকৃষ্ণ অপারেটর, আমি একটা যন্ত্রমাত্র। সেই জন্য যে অপারেটর থাকবে তার সেরকম জীবন থাকবে, তার পবিত্রতা থাকবে, তার সেরকম ত্যাগ তপস্যা থাকবে, যাতে তার নিজস্ব কিছু না অ্যাড করেন। যে অপারেটর তারই বাণী আনঅ্যাডাল্টারেটেড, সেই বাণীটা যাতে অপরের কাছে পৌঁছে, সেটা স্বামী বিবেকানন্দ চেষ্টা করেছেন। সেই জন্য যে ঠাকুরের যে বাণী সেটা আমাদের কাছে তুলে দিয়েছেন। ঠাকুরের শরীর জাস্ট কিছুদিন যাওয়ার আগে তিনি কাকে বলছে, আচ্ছা সে মেয়ে ছেলে কি দেখতে পাচ্ছেন? সবাই বলছে কোন মেয়ে ছেলে? বলছে সে মা কালী, যে যখন এতদিন না সে আমার সবসময় ধরে রাখতো, আর মাঝে মাঝে তার মা কালী দেখছেন, মাঝে মাঝে ঠাকুরকে দেখছেন, কিন্তু সেই ডিভাইন পাওয়ার ওয়াজ অলওয়েজ হোল্ডিং হিম। সেই স্বামীজিকে যন্ত্র করে তিনি ওটা করলেন। এটা
এখন স্বামী বিবেকানন্দ যখন ওখানে আমেরিকায় গেলেন, তখনকার যে পরিবেশটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা ছিল, পুরোপুরি কমপ্লিটলি আলাদা। সেটা এখন আমরা যারা বিদেশে যাই, আমি কয়েকদিন আগে আমেরিকা থেকে ঘুরলাম, সেটা আমরা বুঝতে পারি না। একজন মহিলা লিজা একজন মহিলা, তিনি টাইমস ম্যাগাজিনে একটা আর্টিকেল লিখেছিলেন প্রায় 15 বছর আগে, উই অল হ্যাভ বিকাম হিন্দুস, কাওয়ার স্টোরি। যখনই আমেরিকার মানুষ যখন ঘুম থেকে উঠে সে ম্যাগাজিনটা দেখছে, উই হ্যাভ অল বিকাম হিন্দু, সবাই অবাক হয়ে গেল, এটা কি করে। তিনি সে লিজা মিলার, তিনি অনেকগুলো পয়েন্টস ওখানে তুলছেন। সেটা দেখলে যে ক্রিশ্চিয়ানিটি, ট্র্যাডিশনাল ক্রিশ্চিয়ানিটি কতটা তার মধ্যে পরিবর্তন হয়ে এখন তারা হিন্দুদের মতন চিন্তা করছে। যখন স্বামীজি গেলেন তখন প্রায় 100% যারা মানুষ ওখানে ছিল, দে ইউজ টু আইডেন্টিফাই দেমসেলস অ্যাজ ক্রিশ্চিয়ানস। কিন্তু এখন 100 থেকে কিছু না হলে অন্তত 70% ওটা নেবে সে। যখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স অ্যারেঞ্জ করা হয়েছিল, তখন 10,000 ইনভিটেশন লেটার্স পুরো দেশ বিদেশে ওটা পাঠানো হয়েছিল। আর আর্চবিশপ অফ ক্যান্টারবারি যখন ওটা পেয়েছিল, তিনি বলছিলেন, হোয়াট সর্ট অফ পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, রিলিজন ইজ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ ক্রিশ্চিয়ানিটি। তো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স কী করে হতে পারে? ধর্ম এক, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। তিনি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে তিনি আসেনি। আর পোপ লিও 13, তখনকার ভ্যাটিকানে যিনি পোপ ছিলেন, তিনি যারা ক্যাথলিক্স, যারা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে যোগদান করেছিল, তাদেরকে তিনি তিরস্কার করেছিলেন, বলছে তোমরা এটা ঠিক করোনি, ধর্ম এক, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। এরকম তখন পরিবেশ ছিল। সেই জন্যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স যখন চলছিল, তার শেষের দিকে রবার্ট ইঙ্গারসোল স্বামীজির সঙ্গে বেশ তার কয়েকবার আলাপ হয়েছিল। তিনি স্বামীজিকে সাবধান করেছিলেন, বলছেন স্বামীজি যদি আপনি 50 বছর আগে যদি আসতেন, আপনাকে ইউ উড হ্যাভ বিন হ্যাং টু ডেথ, আপনাকে এরা সব মেরে দিত। এটা কেন যে আপনি যে চিন্তা আমাদের সামনে তুলে ধরছেন, সেটা কেউ অ্যাকসেপ্ট করতো না। কোনো ট্র্যাডিশনাল যে ক্রিশ্চান সেটা ওটা অ্যাকসেপ্ট করতো না। সেই জন্য যদি 50 বছর আগে আপনি আসতেন, আপনাকে মেরে দিত। আর তারপরে যদি আসতেন, আপনাকে পাথর মেরে গ্রাম থেকে বার করে দিত আর আপনাকে শেষ করে দিত। তাকে সাবধান করেছেন ইত্যাদি। এ হচ্ছে তখনকার ইত্যাদি। এখন এই যে 100% থেকে প্রায় 70% নেবে সে। এখন তারা কি বলে, আই অ্যাম দি ওয়ে, ক্রাইস্ট ইজ দি ওয়ে। যদি আমাদের হেভেন এন্ড গডের কাছে যদি আমাদের পৌঁছতে হবে, তাহলে আমাদের জিসাস ক্রাইস্টের মধ্যে যেতে হবে। কিন্তু এখন সেরকম কেউ বিশ্বাস করে না। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি নিজের জীবনে তিনি দেখিয়ে দিয়েছেন, God can be seen and he can be reached through various paths. ভগবান আছে, তাকে দেখা যায়, তার কাছে আমরা নানা পথ দিয়ে যেতে পারি। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের একটা সবথেকে বড় অবদান। এখন বিদেশে, আমেরিকায় বলুন, বিদেশে বলুন, তারা এখন মনে করছে আমরা কোরআন দিয়ে আমরা যেতে পারি ভগবানের কাছে, আমরা বাইবেল দিয়ে আমরা যেতে পারি, আমরা গীতা দিয়ে যেতে পারি, বা অন্য কোনো পথ দিয়ে যেতে পারি। এটা এখন অনেকেই এটা বিশ্বাস করে ইত্যাদি। তারপর সেকেন্ড যেটা হচ্ছে, আগে বলতো গড ইজ ইন দি হেভেন, সে কোথাও আমাদের যে মেঘের উপর কোথাও আছে, ওখান থেকে পুরো সে নিয়ন্ত্রণ করছেন। কিন্তু আমরা কি বলি, গড ইজ ইন এভরিথিং অ্যান্ড এভরিওয়্যার। এখন সব খ্রিশ্চান বলুন, সব বেশিরভাগই লোক এখন সবাই এটা বিশ্বাস করে, ভগবান সর্বত্র আছেন আর সবটার মধ্যে তিনি আছেন। এখন শুধু সে মেঘের উপর কোথাও একটা তিনি কোথাও লুকিয়ে নেই, তিনি সর্বত্র আছেন। সেটা হি ইজ ইন অ্যান্ড থ্রু এভরিথিং। প্রত্যেক মানুষের মধ্যে আছে, প্রত্যেক গাছের মধ্যে আছে, প্রত্যেক জায়গায়, সব জায়গায় তিনি আছেন। যেটা শ্রীরামকৃষ্ণ তিনি সেটা দেখলেন, উপলব্ধি করলেন, সেরকম এখন অনেক মানুষ ওটা এখন অনুভব করছে ইত্যাদি। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে রিইনকার্নেশন, পুনর্জন্মবাদ।
যা কর্মবাদ। এখন পুনর্জন্মবাদী আমরা হিন্দু, তারপরে জৈন, তারপরে আছে বৌদ্ধ আর শিখিজম, এই চারটি ধর্ম এটা বিশ্বাস করে পুনর্জন্মবাদে। কেমন আমরা দেখছি একই পরিবারে হয়তো দুটো টুইন, তারা একই পরিবারের মধ্যে একই পড়াশোনা, একই খাওয়া দাওয়া, একই পরিবেশের মধ্যে তারা কী করে আলাদা আলাদা তারা বড় হচ্ছে। একজন হয়তো বিশাল বড় সাধু হয়ে গেল, একটা হয়তো চোর হয়ে গেল। একজনই হয়তো বই না পড়ে তিনি একটা জিনিয়াস হয়ে যাচ্ছেন, আর একটা তার 10টা টিচার লাগানো পরে তার ব্রেনে কিছু ঢুকছে না। সো হাউ ডু ইউ জাস্টিফাই অল দিস থিংস? তার মানে বোঝা যাচ্ছে পুনর্জন্মবাদে আগে জন্মে আমাদের কিছু সংস্কার ছিল, সেই জন্য আমরা এটা আলাদাভাবে আমরা সব বড় হচ্ছি। কেউ হয়তো গরিব ঘরে জন্মাচ্ছে, খুব কষ্ট করে তার খাওয়া পাচ্ছে না, আর একটা জায়গা হয়তো বড় বাড়িতে জন্ম করলো, তাতে দেখা যাচ্ছে সে সব রকম সুবিধা পাচ্ছে। এরকম আমরা দেখছি, তারতম্য দেখছি ইত্যাদি। সেই জন্য এখন যারা খ্রিশ্চানস বা অন্য যারা ধর্মে আছে তারা দেখছেন না কিছু একটা আছে, নাহলে এটা আমরা জাস্টিফাই করতে পারছি না। সেই জন্য রিইনকার্নেশনে এখন অনেকেই বিশ্বাস করে। দেখা যাচ্ছে সে পাওয়ারটা, সে শক্তিটা স্বামী বিবেকানন্দের হয়তো মানুষরা নেই, তিনি প্রায় 123 বছর আগে তিনি চলে গেছেন, কিন্তু তিনি এখনও কাজ করছেন। দেখা যাচ্ছে অনেকটা পরিবর্তন হচ্ছে ইত্যাদি। এখন সে বিদেশে যেরকম ছিল সেটা নেই এখন, সেটা হচ্ছে কর্মবাদ। তারপরে ওরা তো আগে সে কবর দিত খ্রিশ্চানস, কিন্তু এখন প্রায় 30% তারা ক্রিমেট করে। আর যখন কোভিডের সময় মোর দ্যান 52% পিপল ওয়ার ক্রিমেটেড। এখন দেখুন যেটা হিন্দু, যেটা এত বছর ধরে করছি, দেখছি এখন অন্য ধর্মের লোক ওটা সেরকম করছে ইত্যাদি। সেরকম যে হিন্দু ধর্মে স্বামী বিবেকানন্দের বাণী, তার জন্য অন্য ধর্ম তারা কিছুটা আইডিয়াস অ্যাবজর্ভ করছে, তারা আরও লিবারাল হচ্ছে ইত্যাদি। সে অনেকটা ডিফারেন্স পড়ছে। স্বামী বিবেকানন্দ তো নিজে তো বললাম 4 বছর তিনি ওখানে খুব পরিশ্রম করলেন যাতে তার যে মুভমেন্টটা বন্ধ না হয়। তারপর তিনি অভেদানন্দজিকে ওখানে বিদেশে নিয়ে গেলেন, অ্যান্ড হি স্টেড দেয়ার ফর লং 25 ইয়ার্স। প্রচুর বক্তৃতা করেছেন, বড় বড় মানুষের সঙ্গে তিনি মিশেছেন, তাদেরকে কনভিন্স করেছেন। আর এখন তার 11টা ভলিউম কমপ্লিট ওয়ার্স অফ স্বামী অভেদানন্দ, এখন আমরা 11টা ভলিউমে ওটা পাচ্ছি। এটা রিচ কন্ট্রিবিউশন টু হিউম্যান সিভিলাইজেশন। তারপরে স্বামী শারদানন্দজিকে তিনি নিয়ে গেলেন স্বামী বিবেকানন্দ, তারপরে স্বামী তুরীয়ানন্দজিকে নিয়ে গেলেন, আর স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে। আর স্বামী বিবেকানন্দ যেটা প্রথম বেদান্ত সোসাইটি করলেন নিউ ইয়র্কে, সেটা করছেন 1894-এ, প্রথম আশ্রম আউটসাইড ইন্ডিয়া, সেটা হচ্ছে 1894-এ। তারপর যখন দ্বিতীয়বার গেলেন 1900-এ, তখন স্যান ফ্রান্সিসকোতে উনি আরেকটা আশ্রম করলেন। আর স্বামী ত্রিগুণাতীতানন্দজি যখন তিনি গেলেন, জাস্ট 2 বছরের মধ্যে উনি ওখানে প্রথম মন্দির করলেন। দ্যাট ইজ দ্য ফার্স্ট হিন্দু টেম্পল ইন দি ওয়েস্ট, 1905 সালে করলেন ইত্যাদি। এখন ওই পাশে আরেকটা বিশাল বড় আরও মন্দির হয়েছে, কিন্তু সেটা যে পুরনো যেটা মন্দিরটা ওল্ড টেম্পল, সেটা হচ্ছে একটা হেরিটেজ বিল্ডিং। এখন আমেরিকা তাকে ওটা মনে করছে একটা হেরিটেজ বিল্ডিং ইত্যাদি। এখন আমেরিকাতে যখন আপনারা যাবেন, 1425টা মন্দির, এখন 1425। তার মানে কতটা পরিবর্তন হচ্ছে। স্বামী বিবেকানন্দ যখন গেছিলেন তখন তিনি একা, হয়তো আরও 2-4 জন হয়তো ইন্ডিয়ানস তখন ছিল। আর 1965-এ প্রায় ছিল 50,000 ইন্ডিয়ান ছিল আমেরিকা, আর এখন হচ্ছে 50 lakhs। মানে কতটা বেড়েছে। যে হিন্দু কোথায়, শুধু ভারতবর্ষ থেকে তারা শুধু যায়নি, কিছু হিন্দু পাকিস্তান থেকে গেছে, কিছু নেপাল থেকে গেছে, আফগানিস্তান থেকে গেছে, তারপরে বাংলাদেশ থেকে গেছে। এছাড়া ক্যারিবিয়ান কান্ট্রিজ, ওখান থেকে গায়ানা আছে, মরিশাস আছে, সাউথ আফ্রিকা, যারা ইন্ডিয়ানস অ্যাজ ইন্ডেঞ্চার লেবার ওরা গেছিলো প্রায় 150 বছর আগে, তারা অনেকে মাইগ্রেট করেছে। সেই জন্য প্রায় এখন 50 লক্ষ ইন্ডিয়ানস ওখানে কাজ করছে। আর যখন স্বামী বিবেকানন্দ ছিলেন, তার আগে যে ওখানকার মাহল ছিল,
মানে ইন্ডিয়া সম্বন্ধে তারা আজে বাজে কথা বলতো। যে স্বামীজি একটা চিঠিতে তিনি লিখছেন, বলছেন যে ভারত মহাসাগরে যা মাটি আছে, মানে যে ওরা আমাদের যত সব ফিল্থ আমার উপর ফেলে দিয়েছে, যত সব নোংরা কথা আমাদেরকে বলেছে, যে মহাসাগরে, ভারত মহাসাগরে এই কাদাটা যদি ওদের উপরে ফেলে দিই এটা কম হবে। এরকম তারা সে পুরো মাহলটা তৈরি করেছিল। এই স্বামী বিবেকানন্দ এমনি ওটা এক্সাজারেশন তিনি কিছু করেনি। 1835-এ একজন মিস্টার সেলেব রাইট তিনি একটা বই লিখেছিলেন, ইন্ডিয়া অ্যান্ড ইটস ইনহ্যাবিটেন্টস। 2 বছরের মধ্যে 35,000 বই ওটা ছাপা হয়েছিল। আর প্রত্যেকটা পাতা ইন্ডিয়া সম্বন্ধে না যত সব আজে বাজে জিনিস ওখানে লেখা হচ্ছিল। আর প্রত্যেক পাতায় লেখা হচ্ছে সেন্ড বাইবেল টু ইন্ডিয়া, তাহলে ওদের মরালিটিটা বাড়বে, তাদের ক্যারেক্টারটা ভালো হবে, তারা সত্যি সত্যি মানুষ হবে ইত্যাদি। এরকম ওখানে ছিল। যেমন স্বামী বিবেকানন্দ যখন ওখানে ছিল, একবার একজন মহিলা বলছে, স্বামীজি আমরা শুনছি ভারতবর্ষে যখন একটা বাচ্চা হয় তাকে পুকুরে ফেলে কুমির ওতে খেয়ে নেয়, কিন্তু আপনি এখানে বলছেন না আমি মোটা ছিলাম তো কুমির আমাকে খেতে পারিনি, সেই জন্যই আমি আপনাদের সামনে আছি। এরকম তখন সব আজে বাজে সে কথা। সেই জন্য স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে যত আমাদের সভ্যতা ছিল, কালচার ছিল, স্পিরিচুয়াল হেরিটেজ ছিল, সেটা তাদের সামনে তিনি তুলে দিলেন তার সে বাণী মাধ্যমে। আই এম ভয়েস উইদাউট ফর্ম, সেটা এখনও সে বাণীটা চলছে ইত্যাদি। আর যারা তাকে পড়ছে তারা একটা নতুন আলো পাচ্ছে, একটা নতুন সাহস পাচ্ছে, আর একটা নতুন শক্তি পাচ্ছে ইত্যাদি। এরকম এটা চলছে ইত্যাদি। তারপরে স্বামী বিবেকানন্দ একবার তার দর্শন হয়েছিল, সেটা দেখছেন ব্রাজিলে মানে ল্যাটিন আমেরিকাতে যেটা অ্যান্ডিজ মাউন্টেন্স আছে, আমাদের হিমালয়তে প্রায় ধরুন 2500 কিলোমিটার মাউন্ট এভারেস্ট, মাইটি হিমালয়াস, কিন্তু এই অ্যান্ডিজ মাউন্টেন্স ল্যাটিন আমেরিকাতে প্রায় 8500 কিলোমিটার, হাইটটা কম। দেখছেন স্বামী বিবেকানন্দ তার দর্শন হলো, দেখছেন সে অ্যান্ডিজ পাহাড়ের উপরে ঠাকুরের সে পতাকাটা সেটা উঠছে ইত্যাদি, সেটা তার দর্শন হয়েছিল। তারপরে আরেকটা দর্শন, একজন ওখানে ব্রাজিলে একটা ভদ্রলোক, তিনি জাস্ট ঠাকুরের একটা ছোট বই পড়েছিলেন, জাস্ট একবার পড়েছিলেন, সেরকম মানে তার সে আগ্রহ ছিল সেটা নেই, জাস্ট একটু পড়েছিলেন। তার কয়েকদিন পরে তিনি একটা দর্শন পেলেন, ঠাকুরের দর্শন পেলেন। ঠাকুর তাকে বলছেন, আমার সন্তান তোমার কাছে আসবে, তোমাকে কিছু বলবে, সেটা তুমি ওর কথা মতন তুমি চলবে। তারপর ঠিক কয়েকদিন পরে তিনি রাজামাঝে দর্শন পেলেন। কে রাজামাঝ সেটা প্রথম তিনি ওটা দেখছেন, কেন তার আগে নামও শুনেনি। তারপর রাজামাঝ তাকে বলছে, দেখো এখানে অনেক গরিব লোক, তুমি ওদের জন্য কিছু করো। তখন সে ভদ্রলোক সে নিজে বাড়িতে গরিব বাচ্চাদের একটু কোচিং দেওয়া আরম্ভ করলো। তারপরে দেখুন কয়েক বছরের মধ্যে ওখানে প্রায় 50টা বাচ্চা এসে গেছে, আর ওর বাড়িতে কোনো জায়গা নেই। তখন ওখান থেকে একটু দূরে উনি একটা জমি কিনলেন, একটা ব্যারন ল্যান্ড। ওখানকার যে মানুষের সবাই বলছে, আরে কোথায় এসছেন, এখানে তো জল নেই, কিছু নেই, আমরা কোনো রকমের কষ্টে আছি, তুমি এখানে কি করবে? তো দেখলাম হ্যাঁ সত্যি, তিনি খুঁজছেন কোথায় জল পাবেন, দেখছেন জল পাচ্ছে না। তখন একটা স্বামী ব্রহ্মানন্দজি আবার ওকে দর্শন দিলেন, বলছেন না তুমি এখানে খুঁড়ো, তুমি জলটা পাবে। তিনি ওটা খুললেন, দেখলেন জলটা তিনি পেয়ে গেলেন ইত্যাদি। তারপরে এখন বিশাল বড় একটা ইনস্টিটিউশন ওখানে হয়েছে। আমি এটা জাস্ট 3 মাস আগে ওখানে গিয়েছিলাম, দেখছেন একটা বিশাল বড় একটা অর্গানাইজেশন হয়ে গেছে। তারা ছেলেদের মেয়েদের নানা রকমের ট্রেনিং দিয়েছে, নামটা দিয়েছে ঠাকুরের নামে, এটা চলছে ইত্যাদি। যে দেখুন কী করে ঠাকুর, স্বামীজি ইত্যাদি নানাভাবে তারা কাজ করছে ইত্যাদি। এখন স্বামী বিবেকানন্দ তিনি নিজে গুরু ভাইদের পাঠালেন, 4 জনকে পাঠালেন। তারা যথেষ্ট পরিশ্রম করলো, একটা ইনফ্লুয়েন্স ওখানে এক্সার্ট করেছে। তারপরে তাদের শিষ্যরা গেল, স্বামী বিবেকানন্দের শিষ্যরা গেল, স্বামী প্রকাশানন্দজি, তারপরে গেলেন প্রভুয়ানন্দজি গেলেন,
তারপরে স্বামী অশোকানন্দজি গেলেন, নিখিলানন্দজি গেলেন, সৎপ্রকাশানন্দজি গেলেন, বিবিদেশানন্দজি গেলেন। সে এখনও চলছে। এখন কিছু না হলে অন্তত 40টা আমাদের সেন্টার্স, আমাদের আর আমাদের সাব সেন্টার মিলে আমেরিকায় অন্তত 40টা সেন্টার, আর বিশাল কাজ হচ্ছে। আর আমাদের যারা বড় বড় মহারাজ ছিল, অশোকানন্দজি, প্রভানন্দজি, নিখিলানন্দজি, তাদের মাধ্যমে বড় বড় ইন্টেলেকচুয়ালস রামকৃষ্ণ মুভমেন্টে এলো, তারা অনেক বই লিখলো। সে স্বামী বিবেকানন্দের পাওয়ার তার মধ্যেও কাজ করছে ইত্যাদি। স্বামী বিবেকানন্দ যখন ফিরে এলেন তখন স্বামী রামতীর্থ তিনিও গেলেন 1902 সালে, তিনিও 2 বছর তিনি প্রচার করলেন। তিনিও স্বামী বিবেকানন্দের সংস্পর্শে এসেছিলেন, তিনিও বেদান্তে প্রচার করলেন। তারপর পরমহংস যোগানন্দ তিনি গেলেন, তারপরে মহর্ষি মহেশ যোগী। এরকম দেখা যাচ্ছে সে ভারতে সে যে স্পিরিচুয়াল নলেজ, কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি হচ্ছেন পাইনিয়ার, যিনি ভারতের যে সংস্কৃতি, ভারতের যে স্পিরিচুয়াল কালচার তিনি ওখানে প্রচার করলেন। আর এখন সে কাজটা চলছে ইত্যাদি। এখন অন্যরা সেটা এগিয়ে নিয়েছে ইত্যাদি। সেই জন্য এ হচ্ছে স্বামী বিবেকানন্দের, এটা আমরা দেখছি, এটা হচ্ছে বিশাল বড় কন্ট্রিবিউশন হচ্ছে। এছাড়া আমরা দেখছি স্বামী বিবেকানন্দ তো মানে যখনই তিনি গেলেন, মানে তিনি আননোটিস থাকেনি, সবাই তার সে চোখে সবাই ওটা পড়েছে ইত্যাদি। যখন তিনি ভ্যাঙ্কুভার থেকে তিনি যাচ্ছেন শিকাগোতে ট্রেনে, প্রায় দু তিনবার তাকে ট্রেন চেঞ্জ করতে হয়েছিল, তখন একজন মহিলা কেট স্যানবর্ন, সে একই কম্পার্টমেন্টে যাচ্ছিল, স্বামীজিকে দেখলেন, দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দিস পারসন। দেখলেন আমি যা ইংলিশ জানি, তো কিন্তু আমার থেকে ইনি আরও ভালো জানেন ইত্যাদি। শি ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই স্বামী বিবেকানন্দ। তখন বলে সে কী ব্যাপার, কোথায় যাচ্ছ? বলছেন আমি শিকাগোতে যাচ্ছি। বলছেন শিকাগো তো খুব এক্সপেন্সিভ সিটি, যাই হোক আপনি যান, কিন্তু যদি কোনো রকম যদি অসুবিধা হয়ে যায় আপনি আমাকে বলবেন, এ হচ্ছে আমার ঠিকানা, আমি থাকি ব্রিজ মেডোজ, বস্টনে, ম্যাসাচুসেটস, তো কিছু হলে আপনি আমার কাছে চলে আসবেন। স্বামীজি হয়তো তখন গুরুত্ব দেননি, কিন্তু ভাগ্যে সে ঠিকানাটা রেখেছিলেন। শিকাগো যখন তিনি পৌঁছলেন তখন দেখলেন 10 দিন পরে দেখলেন এত এক্সপেন্সিভ সিটি, যেইটুকু পয়সা ছিল সব শেষ হয়ে গেল। তারপর পার্লামেন্ট অফ রিলিজন যেটা আরম্ভ হওয়ার কথা ছিল সেটা প্রায় 1.5 মাস সেটা এটা পোস্টপোন হয়ে গেল। আর শুনলেন একটা ক্রিডেন্সিয়াল যদি না থাকে তাহলে ওখানে এন্টারটেন করবে না, আর যারা বক্তা তাদের রেজিস্ট্রেশন সেটা হয়ে গেছে। দেখলেন তাহলে আমার তো কোনো চান্স নেই। আর যখনই তিনি ওখানে গেলেন ব্রিজি মেডোজ, সে কেট স্যানবর্ন, ওখানে যারা ছিল ও এরিয়াতে বড় বড় যারা ছিল মনীষী, বড় বড় ইন্টেলেক্ট ছিল, তাদের সঙ্গে স্বামীজিকে আলাপ করে দিলেন। তার মধ্যে ছিল একজন প্রফেসর জন রাইট। তিনিও ইমপ্রেস হয়ে গেলেন যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে তিনি কথা বলেন। তিনিও বলেন, স্বামীজি তাকে বলছেন দেখো আমি এসব এখানে পার্লামেন্ট অফ রিলিজনসে যোগদান দিতে, কিন্তু শুনলাম রেজিস্ট্রেশন হয়ে গেছে, একটু ক্রিডেন্সিয়াল দরকার, তো আমার তো তাহলে কোনো চান্স নেই। বলছে সেই কি আপনার ক্রিডেন্সিয়ালস কি? এটা যেরকম সূর্য, তাকে যদি আমরা কোশ্চেন করি তোমার কি রাইট আছে, এটা সেরকম আপনাকে সেরকম বলা। তিনি সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলেন যে প্রেসিডেন্ট রিসেপশন কমিটি পার্লামেন্ট অফ রিলিজনস, বলছে হিয়ার ইজ এ ম্যান who is more learned than all the professors put together. তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। স্বামীজিকে দেখলেন যত সব প্রফেসর হার্ভার্ড ইউনিভার্সিটি আছে তাদের যা বুদ্ধি আছে তার থেকে বেশি স্বামী বিবেকানন্দের। সেই চিঠিতে তাতে তিনি ওখানে যোগদান করলেন। শুধু ওটা নেই, সেই প্রফেসর রাইট তিনি একটা রেলওয়ে টিকিট মানে বস্টন থেকে শিকাগো পর্যন্ত সেটা একটা কিনে দিলেন, স্বামীজিকে তুলে দিলেন ইত্যাদি। আর যখন ওখানে বসেছিলেন, যখন ওখানে স্টেশনে নামলেন সেকেন্ড টাইম, তিনি সবাইকে বলছেন আচ্ছা পার্লামেন্ট অফ রিলিজনস এটা কোথায়, কোন জায়গা, এটা আর্ট ইনস্টিটিউট, কিন্তু কেউ তার কথা পর্যন্ত শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে। স্বামীজি অবাক হয়ে গেলেন। এই তো প্রায় 1 মাস আগে যখন এলাম তখন আমি সবাই সঙ্গে কথা বললাম, কোনো অসুবিধা হচ্ছে, সবাই আমার কথা বুঝতে পারছিল, আচ্ছা এখানে কেউ তো আমার কথাই বুঝতে পারছে না। তখন তো ওটা জার্মান এরিয়া ছিল, সেজন্য ওনার কথা ওখানে কেউ বুঝতে পারছিল না।
তারপরে হেঁটে হেঁটে খুঁজতে খুঁজতে তারপর টায়ার্ড হয়ে গেলেন। তারপরে একটা চার্চের সামনে তিনি একটা কার্বে উপরে একটা ফুটপাথের উপরে বসে পড়লেন। এখনও সে চার্চ ওখানে আছে আর সে ফুটপাথে আছে, আমি ওখানে বসে পড়লাম। স্বামীজিকে দেখে উল্টো দিকে একটা হেলদের বাড়ি ছিল, ওখানে একজন ভদ্রমহিলা সে বাড়ি থেকে নিচে নেবে সে রাস্তা ক্রস করে স্বামীজির কাছে গেলেন। তখন জিজ্ঞেস করছেন, আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? বলছেন, হ্যাঁ আমি ডেলিগেট এটাই। বলছেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব টায়ার্ড, কিছু না খেয়ে বসে আছেন, আপনি আসুন আমার বাড়িতে, উল্টো দিকে আমার বাড়ি, আর আপনি খাওয়া দাওয়া করুন, স্নান টান করুন। আর যেটা ব্যারোজ, মিস্টার ব্যারোজ, যিনি ওখানকার প্রেসিডেন্ট পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, সে আমাদের পাড়ার লোক, আমি তাকে চিনি, আমি নিজে আপনাকে ওখানে নিয়ে যাচ্ছি। যে দেখুন কী করে যে তার যে সে ভয়েস উইদাউট ফর্ম, তাকে কি করে সবাই এগিয়ে নিয়ে যাবে, তাকে কি করে সবাই প্রোটেকশন দেবে, তাকে কি করে সবাই যত্ন করবে। দেখা যাচ্ছে সে আননোন সোর্স থেকে তাকে সবাই হেল্প করতে লাগলো। অ্যান্ড দ্যাট শিকাগো হিলস হাউস বিকেম হিজ হোম অ্যাওয়ে ফ্রম হোম। যেখানে স্বামী বিবেকানন্দ থাকতেন না আমেরিকায়, সবাই ওটা হেলদের ঠিকানাতে ওখানে পাঠিয়ে দিত, আর স্বামীজি ওটা ঠিক পেতেন ইত্যাদি। যে দেখা যাচ্ছে স্বামীজি যেখানে যেখানে গেলেন, মানে আননোন সোর্স থেকে কী করে ঠাকুর তাকে সেটা প্রোটেকশন দিয়েছিলেন ইত্যাদি। অনেক সময় লেকচার দিতে দিতে আর কিছু খুঁজে পাচ্ছেন, কালকে কি লেকচার দেবো, কী আইডিয়াস আসে না, ওই তো বসে আছেন, ঝিমিয়ে পড়ছেন, দেখা যাচ্ছে হয়তো দুটো শব্দ দূর থেকে আসছে, তারা নিজের মধ্যে কথা বলছেন, স্বামীজি ওটা শুনছেন, অ্যান্ড দ্যাট বিকেম দি টপিক ফর দ্য নেক্সট ডে ইত্যাদি। ঠাকুরও তাকে বলছেন যে ঠাকুর যে নিরক্ষর ব্রাহ্মণ ছিলেন, তিনি ঠাকুর স্বামীজিকে সে সাপ্লাই দিচ্ছেন সে আইডিয়াস। হি ওয়াজ অনলি এ ভয়েস, হি ওয়াজ অনলি এ মাইক্রোফোন, বাকি সব ঠাকুর নিজে কাজটা করলেন। সেই জন্য যখন একজন অবতার পুরুষ আসেন, একটা রেভলিউশন এসে যায়, একটা চারিদিকে তার বাণীটা ছড়িয়ে পড়ে। তিনি শুধু একটা পার্টিকুলারলি কয়েকজন শিশুদের জন্য তিনি আসেন না, একটা ছোট একটা রাজ্যের জন্য আসেন না, পুরো একটা দেশের জন্য তিনি আসেন না, তিনি সমস্ত জগতের জন্য আসেন। আর তিনি সিলেক্ট করেছেন সে স্বামী বিবেকানন্দকে, যার মাধ্যমে তিনি দেশ বিদেশে তার বাণীটা রেখে দিলেন ইত্যাদি। আজকে আমি ঠাকুরকে, মাকে, স্বামীজিকে প্রার্থনা করছি তারা যাতে আমাদের আশীর্বাদ করেন, আমাদের পথ দেখিয়ে দেন। যে কয়েকটি কথা বলে আমি আমার ভাষণটা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীমৎ স্বামী বোধসারানন্দজিকে আমরা আমাদের সব প্রণাম জানাই। আপনারা উনি এখানে একটু বসবেন, প্রণাম টনাম করবেন। আমরা স্বামী বিবেকানন্দ, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, এর উপর এতক্ষণ ধরে বললেন আমাদের, এবং শেষকালে আমরা বুঝতে পারলাম যে তিনি থাকুন না নাই থাকুন, তার ভয়েস রয়ে গেছে, তার বাণী চিরকাল আমাদের ইন্সপায়ার করবে, ওটা শরীরটার জন্য আর অপেক্ষা করবে না। সেই হিরো আজকে নেই, from whose lips these messages fell on us, but these messages are still working incessantly. এটা কালাতীত ব্যাপার। শরীরটা থাকলে পরে শরীরটা একটা স্থানে কিছুকালের জন্য বদ্ধ থাকে, শরীরের উপর আমাদের কারোর বাণী নির্ভর করে না। আর স্বামীজি সেই জীবনদায়ী বাণী আমাদের আজও ইন্সপায়ার করে চলেছেন। প্রত্যেকটা বাণীকে ধরে ধরে আপনারা যদি পড়েন দেখবেন যে কী নূতনত্ব তার ভেতর থেকে বেরিয়ে আসছে। তা সেই সম্বন্ধে উনি তার প্রভাব সম্বন্ধে বললেন, তিনি নেই, কিন্তু ওই ধূপের মতো, ধূপটা নিভে গেছে, কিন্তু তার থেকে সুবাসিত গন্ধ, ইট ইজ বিং ওয়াফটেড ফ্রম কর্নার টু কর্নার। তা আমরা স্বামীজিকে প্রণাম করি, আপনাদের স্বাগত জানাই, আর মহারাজকে আমাদের শ্রদ্ধা প্রণাম ভক্তি নিবেদন করি। জয় মা।